ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বিজ্ঞান বার্তা। আজকে আমি 2026 সালের মাধ্যমিক পরীক্ষাকে মাথায় রেখে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন টপিক পিরিয়ডিক টেবিলের ওপর ডিসকাশন করব। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা দেখো। এই ধরনের কোশ্চেন মাধ্যমিকে প্রায় দেয়, ক্লোরিন, ম্যাগনেসিয়াম এবং সালফারের ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। এই ধরনের অঙ্ক মানে প্রবলেম বা কোশ্চেন সলভ করার জন্য সবচেয়ে সহজ ট্রিক্স তোমাদের আমি বলে দিচ্ছি। একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমি এরকম একটা চার্ট বানাবো। ঠিক আছে, এই চার্টে দেখবে পারমাণবিক ব্যাসার্ধ কী হয়, যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাই পারমাণবিক ব্যাসার্ধটা কী হতে থাকে, ছোট হতে থাকে। আর ওপর থেকে নিচে যতক্ষণ নামি হ্রাস পায় এটা, আর যত আমরা ওপর থেকে নিচে যাই, ওপর থেকে নিচে আসি, পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে, মানে বৃদ্ধি পায়। তাই যার পারমাণবিক ব্যাসার্ধ যত ছোট, তার পক্ষে বাইরের ইলেকট্রনকে হ্যান্ডেল করার প্রবণতা বেশি। সেই সমস্ত মৌলগুলো কী হয়, খুবই স্টেবিল হয়, তারা সহজে কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করে না, তাদেরকে ভাঙাও খুব কঠিন। ভাঙা মানে কি, ইলেকট্রনটাকে বের করে দেওয়া খুব কঠিন সেসব মৌল থেকে। আর যাদের যেসব মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি, তাদের কিন্তু বাইরের ইলেকট্রন, মানে বাইরের অরবিটে যে ইলেকট্রনগুলো ঘুরছে, তাদের প্রতি আকর্ষণ বল অনেক কম। তারা খুব সহজেই কিন্তু ওই অরবিট থেকে বেরিয়ে যেতে পারে এবং তারা কিন্তু খুব সহজেই বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং তারা কিন্তু সুস্থিত নয়। ঠিক আছে, ওরা কিন্তু খুব রিঅ্যাক্টিভ। তাহলে এই জিনিসটার উপর বেস করে আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আলোচনা করব। যেমন ক্লোরিন, ম্যাগনেসিয়াম এবং সালফার। ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব কত, পারমাণবিক ক্রমাঙ্ক কত, 17, ম্যাগনেসিয়াম 12, সালফার 16। তাহলে আমি যদি ভাঙি তাহলে এটা কত হবে, 2, 8, 7, এর হবে 2, 8, 6, এর হবে 2, 8, 10, এটা হবে 4, 10, 4, 14, এটা 2, 8, 8, 6। তা দেখো কোন পর্যায়ে আছে, প্রত্যেকটা মৌল আছে তোমার থার্ড পর্যায়, তৃতীয় শ্রেণীতে আছে। 3টা করে ভেঙেছে, তাই থার্ড পর্যায়ে, এও থার্ড পর্যায়ে, প্রত্যেকটা থার্ড পর্যায়ে আছে। তাহলে থার্ড পর্যায়ে সবচেয়ে আগে কে আছে, ম্যাগনেসিয়াম 12। ঠিক আছে, তারপরে কি হবে, তারপরে হবে তোমার সালফার, তারপরে কি আছে, তারপরে হচ্ছে সবচেয়ে শেষে হচ্ছে ক্লোরিন। তাহলে এ হচ্ছে 12, এ হচ্ছে 16, এ হচ্ছে 17। তাহলে বাম দিক থেকে ডান দিকে যখন যাব, এটা হচ্ছে ক্লোরিন, বাম দিক থেকে ডান দিকে যখন যাব তখন আবার কী হবে, পারমাণবিক ব্যাসার্ধ কী হবে, হ্রাস পাবে। পারমাণবিক ব্যাসার্ধ যার যত হ্রাস হবে, তড়িৎ ঋণাত্মকতাটা কি, তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে আমার যে কোনো সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো পরমাণু ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা যার যত বেশি। ঠিক আছে, তাহলে যার যত ব্যাসার্ধ কী হবে, ছোট হবে, যার পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা যত বেশি হবে, সে কি করবে, বাইরের সেলের ইলেকট্রনকে শক্ত করে ধরে রাখতে পারবে। তার মানে সবচেয়ে বেশি কার তড়িৎ ঋণাত্মকতা, ক্লোরিন। তারপরে তার থেকে কম হচ্ছে সালফারের, সবচেয়ে কম হচ্ছে ম্যাগনেসিয়ামের। তাহলে বাম দিক থেকে যত আমি ডান দিকে যাব, আমার কী হবে, তড়িৎ ঋণাত্মকতা কী হবে, বাড়তে থাকবে। কারণ কি, পারমাণবিক ব্যাসার্ধ ছোটো হতে থাকছে, ব্যাসার্ধ ছোটো হলেই কী হবে, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। এটাকে যদি সাজাই এইভাবে লিখে আসতে পারো, কিংবা এইভাবে লিখে আসতে পারো, ম্যাগনেসিয়াম লেস দেন সালফার দেন ক্লোরিন। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। তাহলে এইভাবে আমি যদি তড়িৎ ঋণাত্মকতাকে সাজাই, তাহলে আমি এই রেজাল্টটা পাচ্ছি। ঠিক আছে, এরপরে আরও কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করছি, এটা তোমরা লিখে নাও। এটা হলো তড়িৎ ঋণাত্মকতা, মানে কি, যার ইলেকট্রন জোরকে যে নিজের কাছের দিকে যত টেনে নেওয়ার প্রবণতা যার যত বেশি। যেহেতু ক্লোরিনের কি ব্যাসার্ধ সবচেয়ে কম এই তিনটার মধ্যে,
তাহলে ক্লোরিনের তড়িৎ নির্ণায়কতা সব থেকে বেশি, কারণ পিরিয়ডিক টেবিলে 17 আছে, তার আগে কী আছে 16 আছে, 16 ক্লোরিন থেকে কম। সবচেয়ে আগে কী আছে, প্রথমে আছে 12 মানে ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়ামের তড়িৎ নির্ণায়কতা সব থেকে কম, তার থেকে বেশি হচ্ছে সালফারের, তার থেকে বেশি হচ্ছে ক্লোরিনের। তাহলে এই গেল আমার সিরিজটা। পরের কোশ্চেনে আসছি, এটা তোমরা আগে ভিডিওটা পজ করে লিখে নাও, বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করবে। চলে এলাম নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে ব্রোমিন, ফ্লোরিন, ক্লোরিন, আয়োডিন ক্রমবর্ধমান জারণ ক্ষমতা অনুসারে সাজাও। এখানেও আমি এই টেবিলটা ইউজ করব। দেখো, এটা 17 নম্বর শ্রেণীতে আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে। তোমরা জানো 17 নম্বর শ্রেণীটাকে কী বলা হয়। তাহলে 17 নম্বর শ্রেণীটাকে যদি আমি পরপর যদি সাজাই, তাহলে প্রথমে কে আসছে, ওপরের দিকে আসছে ফ্লোরিন, তারপরে আসছে ক্লোরিন, তারপরে আসছে ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিন। কিছু কিছু জিনিস একটু পিরিয়ডিক টেবিলটা নাড়াঘাটা করলেই জিনিসগুলো মনে থাকে। ফ্লোরিন 17 নম্বর শ্রেণীর কে আছে, প্রথম 4-5টা। তারপরে তোমার ধরো 1 নম্বর শ্রেণীতে কারা আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। 2 নম্বর শ্রেণীতে কারা আছে, ঠিক আছে। তাহলে দেখো 17 নম্বর শ্রেণীতে ফ্লোরিন গ্রুপ 17, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে কি হচ্ছে, আমরা এখানে ওপর থেকে নিচের দিকে নামছি। তাহলে কি হচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। যার পারমাণবিক ব্যাসার্ধ যত বৃদ্ধি পাবে, কি বললাম, যার পারমাণবিক ব্যাসার্ধ যত বৃদ্ধি পাবে সে কী হবে, তার জারণ ক্ষমতা কী হবে, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে, তাহলে জারণ ক্ষমতা সব থেকে কমে যাবে, হ্রাস পাবে, ঠিক আছে। এবং দেখো, যদি আমরা ওপর থেকে নিচ থেকে উপরে যাই, তাহলে সবচেয়ে ছোটো কে এখানে, ফ্লোরিন, এর ব্যাসার্ধ সব থেকে কম। তার থেকে ফ্লোরিনের থেকে ব্যাসার্ধ একটু বেশি হচ্ছে ক্লোরিনের, তারপরে হচ্ছে ব্রোমিনের, তারপরে হচ্ছে আয়োডিনের। মানে আয়োডিনের ব্যাসার্ধ হচ্ছে সব থেকে বড়। তাহলে জারণ ধর্ম অনুযায়ী আমরা জানি যে যেসব মৌলের ইলেকট্রন গ্রহণের ক্ষমতা যত বেশি, ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বা ইলেকট্রন গ্রহণের ক্ষমতা যত বেশি, তাকে বলা হয় আমরা জারণ। তাহলে ইলেকট্রন গ্রহণ কে করবে সব থেকে বেশি, কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি, সে তত শক্তিশালী জারক পদার্থ। তাহলে সব থেকে বেশি গ্রহণ করবে কে, যার ব্যাসার্ধ ছোট, ঠিক আছে। তাহলে কার ব্যাসার্ধ ছোট, ফ্লোরিনের ব্যাসার্ধ ছোট। তাহলে ফ্লোরিন কী করবে, সব থেকে বেশি ইলেকট্রন গ্রহণ করতে পারবে, কারণ ও শক্তিশালী, ঠিক আছে। এবার ওর ইলেকট্রন গ্রহণের ক্ষমতা সব থেকে বেশি। আর যার মনে করো বড় ব্যাসার্ধটা বড় হয়ে গেছে, সে কী করবে, যার ব্যাসার্ধ বড় সে তো আর কাউকে আর আকর্ষণ করতে পারবে না, ও বলবে, ও সেল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, মানে বাইরের যে অরবিটটা আছে সেখান থেকে ইলেকট্রনটা রিলিজ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যে ছোট সে কী করবে, কাছে টানার চেষ্টা করবে, ওর আকর্ষণ বল বেশি। তাহলে ফ্লোরিন কি, ফ্লোরিন ছোট, তাহলে ফ্লোরিনের আকর্ষণ বল সব থেকে বেশি, ওই জন্য এর জারণ ক্ষমতা সব থেকে বেশি। এবার আমাকে ক্রমবর্ধমান জারণ ক্ষমতা অনুযায়ী যদি সাজাই, তাহলে সব থেকে ক্রমবর্ধমান মানে বলেছে, তার মানে কী হবে, ছোটো থেকে বড়। তাহলে প্রথমে কী হবে, আয়োডিন এভাবে সাজাবো, লেস দ্যান ব্রোমিন, লেস দ্যান ক্লোরিন, লেস দ্যান, ঠিক আছে। ব্যাপারগুলো কনসেপ্টটাকে ঠিক রাখো, তাহলে কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না। পরের কোশ্চেন আলোচনা করছি, এটাকে তোমরা লিখে নাও। এবার আমরা 3 নম্বর কোশ্চেনে আসি। 3 নম্বর কোশ্চেনটা দেখো, বলেছে যে লিথিয়াম, রুবিডিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম এটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। কোশ্চেন নাম্বার 3 হবে এটা, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে সাজানো মানে কি, প্রথমে আমাকে দেখতে হবে এই লিথিয়াম, রুবিডিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম এরা কোন পর্যায়ে বা কোন শ্রেণীতে আছে, এটা আমাকে প্রথমে ডিটারমাইন করতে হবে। দেখো, এটা
দেখে বুঝে যাচ্ছে এটা 1 নম্বর শ্রেণীতে আছে। 1 নম্বর শ্রেণীর একটা মজার একটা ছড়া আছে, একটু বলে দিই। সেটা আছে 1 নম্বর শ্রেণীতে তোমরা যদি বইয়ে বা একটু যদি পিরিয়ডিক টেবিলটা বের করো তাহলে দেখতে পাবে যে ছড়াটা হচ্ছে लीना को, ছড়াটাকে লিখি, लीना को रूबी से फ्रेंडशिप, लीना को रूबी से फ्रेंडशिप है। এটা হিন্দি একটা ছড়া। তো लीना को মানে কি, প্রথমে কি হবে, প্রথমে হবে লিথিয়াম, না মানে কি সোডিয়াম, কো মানে কি পটাশিয়াম, রুবি মানে কি রুবিডিয়াম, ফ্রেন্ডশিপ মানে কি ফ্রান্সিয়াম। তাহলে এই হচ্ছে 1 নম্বর শ্রেণীর মৌলগুলো। দেখো মিলিয়ে তো প্রেডিক্টেবল এটাই হবে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ফ্রান্সিয়াম। কিছু কিছু ট্রিক্স এগুলো মনে রাখতে হবে, নাহলে হবে না। এই ছড়াগুলো তো মনে রাখা খুব সুবিধা। लीना को रूबी से फ्रेंडशिप है। তাহলে প্রথমে কি আছে লিথিয়াম। লিথিয়াম কি দেখো, ব্যাসার্ধ কি সব থেকে কম, তারপরে কার ব্যাসার্ধ বেশি, সোডিয়াম। সবচেয়ে বেশি ব্যাসার্ধ কার, অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন রুবিডিয়ামের ব্যাসার্ধ সব থেকে বেশি। আয়নাইজেশন মানের ঊর্ধ্বক্রমে কোশ্চেনটা ছিল আয়নায়ন শক্তির অনুসারে, আয়নায়ন শক্তি, আয়নায়ন শক্তির ঊর্ধ্বক্রমে, ঠিক আছে। লিথিয়াম, রুবিডিয়াম, সোডিয়াম, পটাশিয়ামকে মানের ঊর্ধ্বক্রমে কার, আয়নাইজেশন শক্তির মানের ঊর্ধ্বক্রমে, ঠিক আছে। সাজাও তাহলে लीना को रूबी से फ्रेंडशिप है। लीना को ঊর্ধ্বক্রমে কাকে সাবো, মানের ঊর্ধ্বক্রমে আয়নাইজেশন শক্তিকে, ওই ওটা আলাদা করে দিয়েছে দেখছি। लीना को रूबी से फ्रेंडशिप। এবার আয়নাইজেশন শক্তি কাকে বলে, কোনো গ্যাসীয় মৌলের সবচেয়ে বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো আছে তাদেরকে ইলেকট্রনের সেই কক্ষপথ থেকে ছাড়াতে যে ন্যূনতম শক্তিটা লাগবে তাকে বলা হয় আয়নাইজেশন শক্তি। তাহলে যার ব্যাসার্ধ বেশি হবে তাকে, তার বাইরের কক্ষটা কি উইক, তাকে ছাড়াতে কম শক্তি লাগবে। যার ব্যাসার্ধ কম হবে তার কি হবে, তার আকর্ষণ ক্ষমতা বেশি থাকবে, তার বাইরের সেল থেকে ইলেকট্রনকে ছাড়াতে কি বেশি শক্তি লাগবে। তাহলে অ্যাকর্ডিং টু দিস, এবার তো আমার করাটা খুবই সুবিধা। তাহলে কি হবে, আমাকে বলেছে মানের ঊর্ধ্বক্রমে, ঊর্ধ্বক্রমে মানে কি স্মলেস্ট টু, মনে রাখবা স্মলেস্ট টু লার্জেস্ট, স্মলেস্ট টু লার্জেস্ট। সবচেয়ে আয়নাইজেশন শক্তি কার কম, রুবিডিয়াম, লেস দেন, তারপরে পটাশিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে লিথিয়াম, ঠিক আছে। তাহলে লিথিয়ামের আয়নাইজেশন শক্তি সব থেকে বেশি, রুবিডিয়ামের হচ্ছে সব থেকে কম। ভিডিওটা পজ করে লিখে নাও, কোনো অসুবিধা থাকলে কমেন্ট করবে, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। আমরা আসি এবার 4 নম্বর কোশ্চেনে। দেখো এই কোশ্চেনটা সম্ভবত মাধ্যমিক সে কোনো একটা সালে এসেছিল, আমার ঠিক মনে পড়ছে না। কোশ্চেনটা বলেছে দীর্ঘ পর্যায় শ্রেণীর গ্রুপ 16-এর প্রথম 3টি মৌল ও এস ও এসি এদের পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে, একটা নিম্নক্রমে কার পারমাণবিক ব্যাসার্ধের, একটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে এবং আয়নাইজেশন শক্তির নিম্নক্রমে সাজাও। এই কোশ্চেনটা করলে আমার মোটামুটি পিরিয়ড টেবিলের এই কোন দিকে বাড়বে, কোন দিকে কমবে, কোনটা ঊর্ধ্বক্রম, কোনটা নিম্নক্রম, প্রত্যেকটা আইডিয়া তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই 3টার মধ্যে প্রত্যেকটা দেওয়া আছে, এরপর তোমরা নিজেরাই করতে পারবে একটু ভেবে। দেখো দীর্ঘ পর্যায় শ্রেণী গ্রুপ 17 প্রথম 3টা মৌল বলে দিয়েছে। তার মানে কি, প্রথমে কি আছে অক্সিজেন আছে, তারপরে কি আছে সালফার আছে, তারপরে কি আছে এসি আছে। তার মানে এরা শ্রেণী বরাবর আমি এটাকে নিয়ে বিশ্লেষণ করতে পারি। প্রথমে কি আছে ও, তাহলে এর সাইজ সব থেকে কম, পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম, নিচে যখন আসবে তখন সালফার তার অক্সিজেনের থেকে বেশি, তারপরে যে আছে তার হচ্ছে এসি, তার পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম। তাহলে প্রথম কোশ্চেনটা বলে হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ,
তাহলে কি পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে সাজালে পাই কি পাবো? নিম্নক্রম মানে কি? নিম্নক্রম মানে কি? বড় থেকে ছোট, ঠিক আছে? তাহলে সব থেকে ব্যাসার্ধ মানে পারমাণবিক ব্যাসার্ধ নিম্নক্রম কে হবে? পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কার কম? সব থেকে পারমাণবিক ব্যাসার্ধ কম হচ্ছে অক্সিজেনের, তারপরে কার? সালফারের, তারপরে কার? এসির। তাহলে নিম্নক্রমে যদি সাজাই তাহলে কি হচ্ছে? আমি বড় থেকে ছোটোতে যাব, ঠিক আছে? বড় থেকে ছোটোতে গেলে তোমার সবচেয়ে বড় কার হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ? এসির। তাহলে এসি। তার থেকে বড় কার? সালফারের। তার থেকে বড় কার? অক্সিজেনের। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? দেখো এই যে ও, এটাকে এর মতো ভাবো, এটাকে এস, তার থেকে বড়। এসি কি? পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বড়। তাহলে এসি গ্রেটার দ্যান এস গ্রেটার দ্যান ও। প্রথম কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2টা বলেছে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে। তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে। প্রথমে ভাবতে হবে তড়িৎ ঋণাত্মকতাটা কী। তড়িৎ ঋণাত্মকতা কী আগে জানতে হবে। ওটা যদি না জানো তাহলে তড়িৎ ঋণাত্মকতা ঊর্ধ্বক্রম অধক্রম কিছুই জানতে পারবে না, ঠিক আছে? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে তোমার ইলেকট্রন জোড়কে নিজের দিকে যে যত বেশি টানতে পারবে। তাহলে কে টানতে পারবে বেশি? সব থেকে বেশি কে টানতে পারবে? যার ব্যাসার্ধ ছোট সে টানতে পারবে। যার ব্যাসার্ধ বড় তারা তো নিজের বাইরের সেল নিয়েই ব্যস্ত আছে, কখন ওই বাইরের সেলের ওই ছেলেটা চলে যায় তার নাই ঠিক, তো আমি আবার কাকে টানবো? তাহলে অক্সিজেন কি করবে? ওর ছোট পরিবার, ওর মেনটেন করার ক্ষমতা বেশি, ওই জন্য আরেকজন যদি আসে তাকেও সে খুব ভালোভাবে মেনটেন করতে পারবে। কিন্তু এই এসির ক্ষেত্রে ওর পরিবার বড়, প্রচুর ঘর, প্রচুর সেল, প্রচুর অরবিট, সেই অরবিটের মধ্যে কে যে কখন বেরিয়ে যাবে ওর নাই ঠিক, ও আবার কাকে জায়গা দেবে? আমি এতজনকেই মেনটেন করতে পারছি না, আবার যদি কেউ আসে তাকে মেনটেন করতে পারবো? পারবো না। সেই অনুযায়ী যদি ঊর্ধ্বক্রমে সাজাই, ঊর্ধ্বক্রম মানে তো বললামই স্মলেস্ট টু লার্জেস্ট, তাহলে এইভাবে যদি সাজাই তাহলে কী হবে? এসি লেস দ্যান এস লেস দ্যান ও, ঠিক আছে? এসি লেস দ্যান এস লেস দ্যান ও। ঊর্ধ্বক্রম মানে কি? স্মলেস্ট টু লার্জেস্ট। তাই তড়িৎ ঋণাত্মকতার সব থেকে কার বেশি? অক্সিজেনের। সব থেকে কম কার? এসির। তার থেকে বেশি সালফারের। তার থেকে বেশি অক্সিজেনের। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ, এসির তড়িৎ ঋণাত্মকতা সব থেকে কম, তাহলে এটা হলো তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে, মানে স্মলেস্ট টু লার্জেস্ট করলাম। 3 নম্বর হচ্ছে আয়োনাইজেশন শক্তি, লাস্ট। নিম্নক্রম বলেছে মানে বড় থেকে ছোট। নিম্নক্রমে আয়োনাইজেশন শক্তি কি বলেছি? যে কোনো গ্যাসীয় পরমাণুর, ঠিক আছে, বিশেষ করে আয়োনাইজেশন গ্যাসীয়র ক্ষেত্রেই হয় বেশি। তো গ্যাসীয় পরমাণুর মধ্যে যাদের বাইরের কক্ষর পথে যে ইলেকট্রনগুলো আছে তাদেরকে বের করতে যার যত বেশি শক্তি লাগে তার আয়োনাইজেশন শক্তি তত বেশি। তাহলে আমি যদি অক্সিজেনের ক্ষেত্রে ভাবি, অক্সিজেনের ব্যাসার্ধ কি? সব থেকে ছোট। ওখান থেকে ইলেকট্রনকে বের করতে গেলে আমার সব থেকে বেশি মানে শক্তি লাগবে, তাহলে অক্সিজেনের আয়োনাইজেশন ক্ষমতা কি? সব থেকে বেশি, ঠিক আছে? তাহলে অক্সিজেন আয়োনাইজেশন ক্ষমতা বেশি, তারপরে কার? সালফারের, তারপরে সবচেয়ে কম হচ্ছে এসির। তাহলে নিম্নক্রমে যদি সাজাই তাহলে হচ্ছে ও গ্রেটার দ্যান এস গ্রেটার দ্যান এসি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে কমেন্ট বক্সে কমেন্ট করবে।
আজকের এই 4টা কোশ্চেন নিয়ে আমি আলোচনা করলাম। আয়োজন শক্তিটা তো আগেই বলেছি, এটা জাস্ট মাধ্যমিকে এসছে বলে আমি এটা রিপিট করেছি। কোনো একটা সালে এসছে, 18 কি 16 আমার ঠিক খেয়াল নেই, সালে এসছে। তো তিনটাই যদি কোনো বুঝে নিতে পারো তাহলে এখান থেকে মোটামুটি পিরিয়ডিক টেবিলটা যদি একটু তোমাদের গ্রিপে থাকে, খুব বেশি না, 20টা পর্যন্ত মূল মুখস্থ করবে। আর এরকম ছড়ার মতো নিজেদের অনুযায়ী, যেমন একটা বললাম আমি লিনাকো, রুবি সে ফ্রেন্ডশিপে, এরকম কিছু যদি সাজিয়ে যদি খুব বেশি কঠিন তো কোশ্চেন হয় না, তো এর মধ্যে এলে ছোটোখাটো কোশ্চেন তোমরা কিন্তু ইজিলি সলভ করতে পারো। যখন আমরা খাতা দেখি তখন দেখি বহু ভুল থাকে। তো সবচেয়ে ভালো, বেশি কিছু মনে রাখার দরকার নাই, এইটা মনে রাখবা, এইটা দিয়ে সব কিছু বিশ্লেষণ করবা, সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে এইটুকুই। পরের দিন আমি একটা সিরিজ শুরু করলাম, পর্যায় সারণীর পার্ট 1, পার্ট 2 দেখি যদি কিছু আলোচনা করি। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করার চেষ্টা করব। ইম্পর্টেন্ট জিনিস যেগুলোতে ছাত্রছাত্রীর বেশি ভুল হয় খাতা দেখতে গিয়ে, তো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। হ্যাঁ, তো যখন খাতা দেখি সবাই উল্টাপাল্টা লেখে, কোনো ঠিক থাকে না, মাথা খারাপ হয়ে যায় দেখতে গিয়ে। তো এই সমস্ত ভুল বেশি করে, যে সমস্ত ভুল বেশি করে, আমি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এই জন্যই বলছি যে এগুলো মাধ্যমিকে আসবে, আমি কিন্তু কখনো বলিনি, বলবও না। তবে এই ধরনের কোশ্চেন আসলে তোমরা কীভাবে সেটাকে ট্যাকেল করবে সেটার জন্যই আমার এখানে আসা। আমি কিন্তু এখানে সাজেশন দিতে আসিনি, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন দেওয়ার প্রবণতা বেশি। অ্যাকচুয়ালি তোমরা কতটা শিখেছো সেটা কিন্তু জানতে চাই, ঠিক আছে? আর আরেকটা কথা বলে দিই, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যদি সম্পূর্ণটাই মুখস্থ বিদ্যার উপর কাজ চালাও তাহলে কিন্তু এই গড়পড়টা 30-35 পাবে কি 40 পাবে, তার বেশি উঠানো খুব মুশকিল। কনসেপ্টটা ক্লিয়ার রাখো, ঠিক ভালো হবে পরীক্ষা তোমাদের। গুড লাক প্রত্যেককে, এবং তোমরা ভালো করে পড়ো সামনের দিনগুলোতে, এবং মাধ্যমিকের পরীক্ষা যত এগিয়ে আসবে আমি চেষ্টা করব এভাবে যতটা পারা যায় প্রতিদিন, সম্ভব না হলেও একদিন পর পর ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।